হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 8-এর ছাত্রদের পদার্থের গঠন এই চ্যাপ্টারটার প্রথম অংশ পড়াবো, লেসন 1। আচ্ছা দেখো, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস তিনি প্রায় 2500 বছর আগে তিনি বললেন যে পদার্থকে যদি ক্রমশ আমরা ছোট ছোট অংশে ভাগ করি, ক্ষুদ্র ক্ষুদ্র করতে থাকি, তাহলে একদম শেষে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা ক্ষুদ্রতম যে অংশটা আমাদের হাতে থাকবে তার তিনি নাম দিলেন অ্যাটোমস। তো এই অ্যাটোমস কথার অর্থ হচ্ছে বাংলায় যাকে বলে অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। তা সেই অ্যাটোমস কথার থেকে আজকে আমাদের অ্যাটম এই কথাটা এসেছে। আমাদের ভারতীয় বিজ্ঞানী কোনাদ তিনিও বলেছিলেন যে যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। তো তারপরে অনেক বছর কেটে গেলেও এগুলির ওপরে কোনো বিজ্ঞানসম্মত ধারণা কিন্তু আমরা পাইনি। আমরা প্রথম বিজ্ঞানসম্মত ধারণা পেলাম 1808 খ্রিস্টাব্দে, যেখানে বিজ্ঞানী জন ডাল্টন একজন ব্রিটিশ বিজ্ঞানী, তিনি বিজ্ঞানের একটা পরমাণুর ওপরে বিজ্ঞানসম্মত ধারণা প্রথম দিলেন। তিনি কি বললেন দেখো, প্রথমত তিনি বললেন যে মৌলিক পদার্থ তার যে ক্ষুদ্রতম কণা সেটা অবিভাজ্য এবং নিরেট, এবং সেই ক্ষুদ্রতম অবিভাজ্য নিরেট যে কণা তার নাম দিলেন তিনি পরমাণু বা অ্যাটম। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য ও নিরেট কণা হলো পরমাণু। একই সঙ্গে তিনি বললেন যে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন পরমাণুর সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়। এই একই পয়েন্টে তিনি বললেন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন পরমাণুর সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়। আচ্ছা দেখো, নাম্বার 2 নম্বর, তিনি বললেন একই মৌলিক পদার্থ একই মৌলিক পদার্থের পরমাণুর ভর ও ধর্ম, ভরের জায়গায় তোমরা ওজনও বলতে পারো, একই ব্যাপার। তাহলে একই মৌলিক পদার্থের পরমাণুর ভর ও ধর্ম অভিন্ন। অভিন্ন মানে একই হবে। তার মানে কি, ধরো উদাহরণস্বরূপ বলতে পারো যে অক্সিজেন, এটা অক্সিজেনের একটা মৌলিক অণুকে বোঝাচ্ছে, যদিও তখন অণুর ধারণা ছিল না। তাহলে অক্সিজেন আমরা কিভাবে পাই? ও প্লাস ও, এগুলো হচ্ছে পরমাণু। তাহলে অক্সিজেনের এই পরমাণু এবং এই পরমাণু তাদের মধ্যে কোনো তফাৎ নেই, তারা হচ্ছে সদৃশ পরমাণু। অর্থাৎ অক্সিজেনের দুটি পরমাণু, তাদের ভরও এক, তাদের ধর্মও এক। শুধু অক্সিজেন নয়, অক্সিজেনের জায়গায় তোমরা হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, যে কোনো মৌলিক পদার্থের কথা ভাবতে পারো, তাদের দুটি পরমাণুর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। 3 নম্বর, তিনি বললেন ভিন্ন মৌলিক পদার্থ তাদের যে পরমাণু, ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ভর
ও ধর্ম বিভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণু ভর ও ধর্ম বিভিন্ন, তাহলে এটা পেলাম বিভিন্ন, তার মানে কি আলাদা। ধরো অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, তাহলে অক্সিজেনের যে পরমাণু দুটো, অক্সিজেন পরমাণু, এখানে হাইড্রোজেন পরমাণু, এখানে ক্লোরিন পরমাণু, তাহলে এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন এদের মধ্যে কিন্তু কোনো মিল নেই, এদের ধর্ম অথবা এদের যে ভর তারা আলাদা। আবার হাইড্রোজেন এবং ক্লোরিন যদি আমরা দেখি তাদেরও ভর এবং ধর্ম আলাদা। আবার যদি আমরা অক্সিজেন আর ক্লোরিন দেখি তাদেরও কিন্তু ধর্ম এবং ভর আলাদা হবে। তাহলে ভিন্ন মৌলিক পদার্থের পরমাণু ভর এবং ধর্ম বিভিন্ন বা পৃথক। দেখো 4 নম্বর পয়েন্ট, তিনি বললেন যে মৌলিক পদার্থের পরমাণুগুলি পরস্পর পূর্ণ সংখ্যার সরল অনুপাতে, পরস্পর পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে তারা যৌগিক পদার্থ তৈরি করবে। যেমন ধরো একটা উদাহরণ দিলাম, অ্যামোনিয়া NH3, এটা অ্যামোনিয়ার একটা অণুকে বোঝায়, একটা যৌগিক অণু। তো তোমরা দেখতে পাচ্ছ সেখানে নাইট্রোজেন আছে একটা পরমাণু, হাইড্রোজেন আছে 3টে পরমাণু, তাহলে 1:3। তাহলে বুঝতে পারছো এটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, কার্বন আছে একটা পরমাণু, অক্সিজেন আছে 2টো, তাহলে 1:2। একইভাবে যদি তোমরা HCl নাও, সেখানে হাইড্রোজেন আছে একটা, ক্লোরিন আছে একটা, তাহলে 1:1। এরকম অজস্র আমরা উদাহরণ দিতে পারি যেখানে মৌলিক পদার্থের পরমাণুগুলি পরস্পর পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করছে। তাহলে এটা আমরা যেটা পেলাম তাকে বিজ্ঞানী মহল কি বলেন, তাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। তাহলে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। তাহলে 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন তিনি যে স্বীকার্যগুলি দিলেন তাকে বলা হলো ডাল্টনের পরমাণুবাদ, অ্যাটমিক থিওরি অফ জন ডাল্টন। দেখো এই ডাল্টনের যে পরমাণুবাদ সেখানে বেশ কিছু ত্রুটি, এই ত্রুটিগুলো সামনে এলো। বিজ্ঞান এভাবেই সামনে এগোয়, যখন কোনো বিজ্ঞানী কিছু আবিষ্কার করেন পরবর্তীতে অপর বিজ্ঞানী পরবর্তীকালে আরও কিছু আবিষ্কার করেন, যাতে দেখা যায় আগের যে আবিষ্কার সেখানে কিছু ত্রুটি ছিল। কিন্তু তার মানে এই নয় ডাল্টনের পরমাণুবাদের গুরুত্ব অপরিসীম। যাই হোক, কিছু ত্রুটি আমরা পরবর্তীতে জানতে পারলাম। যেমন ধরো নাম্বার 1, ডাল্টন বলেছিলেন যে অবিভাজ্য পরমাণু হচ্ছে অবিভাজ্য। দেখা গেল পরমাণুকে ভেঙে পরমাণুর মধ্যে কিন্তু আরও 3 রকম মৌলিক কণা পাওয়া যাচ্ছে, যাদের নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তোমরা জানো। তাহলে পরমাণুকে ভাঙলে 3টি মৌলিক কণা বা আদি কণা পাওয়া যাচ্ছে, যাদের আমরা বলতে পারি ইলেকট্রন,
প্রোটন নিউট্রন, তা যদি হয় তাহলে কখনোই আমরা পরমাণুকে অবিভাজ্য বলতে পারি না, এটা একটা ত্রুটি। এরপর তিনি বললেন পরমাণু নিরেট, ডাল্টন বলেছিলেন পরমাণু নিরেট। রাদারফোর্ড তার যে আলফা রে স্ক্যাটারিং বা আলফা রশ্মির বিক্ষেপণ পরীক্ষা, সেটা দিয়ে তিনি দেখালেন যে পরমাণুর মধ্যে অনেকটাই ফাঁকা জায়গা আছে, পরমাণু নিরেট নয়। তাহলে পরমাণু নিরেট নয়। 3 নম্বর বলা হয়েছিল একই মৌলের পরমাণু, তারা কি, তারা ভরে এক, তাদের ভর এবং ধর্ম এক। কিন্তু আইসোটোপ আবিষ্কারের পরে আমরা কি দেখলাম, আমরা দেখলাম একই মৌলের পরমাণু, তাদের কিন্তু ভর আলাদা হয়ে যাচ্ছে। দেখো হাইড্রোজেন 1,1 যাকে আমরা প্রোটিয়াম বলি, সাধারণ হাইড্রোজেন, হাইড্রোজেন 2,1 যাকে আমরা ডয়টেরিয়াম বলি, হাইড্রোজেন 3,1 যাকে আমরা ট্রাইসিয়াম বা ট্রিসিয়াম বলি। তাহলে এরা একই মৌলের পরমাণু হাইড্রোজেন, একজনের ভর হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট, দ্বিতীয় জনের ভর হচ্ছে 2 অ্যাটমিক মাস ইউনিট, তৃতীয় জনের ভর হচ্ছে 3 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে একই মৌলের পরমাণু হলেও তারা কিন্তু ভরে আলাদা, এদের আইসোটোপ বলে, তোমরা জানো, এগুলো আমরা পরে আলোচনা করবো, আইসোটোপ আইসোবার এগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু আইসোটোপ আবিষ্কারের পর দেখা গেল তাহলে ওই কথাটির মধ্যেও কিন্তু ত্রুটি রয়েছে, একই মৌলের পরমাণুর ভর আলাদা হতে পারে। 4 তিনি বললেন, ডাল্টন বলেছিলেন তার পরমাণুবাদে, যে ভিন্ন মৌলের পরমাণু তাদের ভর সবসময় আলাদা হবে। দেখা গেল তা সত্যি হচ্ছে না। আমরা আর্গন এর ভর 40 পেয়েছি, আমরা পটাশিয়াম এর ভর 40 পেয়েছি, আমরা ক্যালসিয়াম এর ভরও 40 পেয়েছি। এদেরকে বলা হয় আইসোবার, এটাও আমরা পরে পড়ব। কিন্তু ত্রুটির মধ্যে এটাও চলে এলো, আমরা দেখতে পাচ্ছি আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম তিনটি আলাদা আলাদা মৌলিক পদার্থ, কিন্তু তাদের ভর কত, ভর কিন্তু 40, তিনটিরই 40 অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ প্রত্যেকের ভর কিন্তু একই হচ্ছে, ভিন্ন মৌলিক পদার্থ, পরমাণুর ভর এক। তাহলে এটাও একটা ত্রুটি। পঞ্চমত তিনি বলেছিলেন যে আমরা নতুন পরমাণুর সৃষ্টি বা ধ্বংস করতে পারি না রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। কিন্তু দেখা গেল যে তেজস্ক্রিয় ভারী মৌল যেমন ইউরেনিয়াম, দেখো ইউরেনিয়ামের 235, ইউরেনিয়ামের 238, এগুলো তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে অপেক্ষাকৃত হালকা নতুন পরমাণু বেরিয়াম বা ক্রিপ্টন, তাহলে নতুন পরমাণুতে তারা বদলে যাচ্ছে, নতুন পরমাণু সৃষ্টি হচ্ছে। ইউরেনিয়াম একটা পরমাণু, তার থেকে কিন্তু বেরিয়াম বা ক্রিপ্টন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি এটাও ডাল্টনের পরমাণুবাদের একটা ত্রুটি হিসেবেই বিবেচিত হলো। দেখো এরপরে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আবিষ্কৃত হয়েছিল 1896-97-এ ইলেকট্রন আবিষ্কৃত হলো। বিজ্ঞানী জে থমসন তিনি ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি তার ধর্ম বিশ্লেষণ করতে গিয়ে
ক্যাথোড রশ্মির ধর্ম বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখালেন যে ক্যাথোড রশ্মি মূলত ঋণাত্মক তড়িতাহিত কণার স্রোত, এবং এই ঋণাত্মক তড়িতাহিত কণা তাকেই তিনি বললেন ইলেকট্রন। কে বললেন? বিজ্ঞানী জে জে থমসন বা টমসন যাই বলো, তাহলে বিজ্ঞানী জে জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করলেন। এরপর এর আগে 1886-তে বিজ্ঞানী গোল্ডস্টাইন তিনিও ক্যাথোড রশ্মি প্রস্তুতকারক যে যন্ত্র, তোমরা জানো ক্যাথোড একটা তড়িৎদ্বার এবং তার উল্টো দিকে আর একটা তড়িৎদ্বার থাকে অ্যানোড। তো বিজ্ঞানী গোল্ডস্টাইন এই ক্যাথোড রে প্রস্তুতকারক যে যন্ত্র, সেই যন্ত্রের ক্যাথোডটাকে ছিদ্র বিশিষ্ট নিলেন, যাকে বলা হয় পারফোরেটেড ক্যাথোড। ছিদ্র বিশিষ্ট ক্যাথোড নিলেন এবং তিনি দেখালেন ক্যাথোডের উল্টো দিকে অ্যানোডের যে প্লেট, সেখান থেকে একটা রশ্মি আসছে, সেই রশ্মিটা আবার পজিটিভ চার্জ বা ধনাত্মক তড়িতাহিত কণার স্রোত। আগে আমরা পেয়েছিলাম ঋণাত্মক তড়িতাহিত কণার স্রোত, এবারে আমরা পেলাম পজিটিভলি চার্জড বা বলতে পারো ধনাত্মক তড়িতাহিত কণার স্রোত, যাকে পরবর্তীকালে গোল্ডস্টাইন করেনি, পরবর্তীকালে সেটাই প্রোটন হিসেবে অভিহিত হলো। তাহলে প্রোটনের আবিষ্কার হলো, নামটা কিন্তু গোল্ডস্টাইন দেননি, পরবর্তীকালে প্রোটন নামটা দেওয়া হয়েছিল। তারপরে সেটা আরো অনেক পরে 1920 সালে রাদারফোর্ড প্রথম অবতারণা করলেন নিউট্রন কণা, এবং মূলত তার নাম দিলেন বিজ্ঞানী চ্যাডউইক। কোন কণা? নিউট্রন। দেখো নিউট্রন কণা সেটা কিন্তু তড়িৎ নিরপেক্ষ। আমরা ইলেকট্রন পেয়েছিলাম ঋণাত্মক তড়িতাহিত, আমরা প্রোটন পেয়েছি যেটা ধনাত্মক তড়িতাহিত, কিন্তু বিজ্ঞানী চ্যাডউইক যে নিউট্রন আবিষ্কার করলেন সেটা কিন্তু তড়িৎ নিরপেক্ষ। তাহলে এই তিনটি কণার আবিষ্কার। এখন নিউট্রনের আবিষ্কার কিভাবে হলো সেটা একটু বলি। দেখো তেজস্ক্রিয় যে মৌলের কথা বলছিলাম, ইউরেনিয়াম, রেডিয়াম হতে পারে, তার থেকে আলফা কণার বিকিরণ হয়। এখন আলফা কণা সেটার যথেষ্ট গতিবেগ বেশি হয়, সেই আলফা কণা দিয়ে বেরিলিয়াম ধাতুকে তিনি আঘাত করালেন। তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম থেকে বেরিয়ে আসা যে আলফা কণা, তাই দিয়ে বেরিলিয়ামকে আঘাত করিয়ে তিনি তার থেকে দেখলেন বেরিলিয়াম থেকে এক ধরনের কণা, তড়িৎ নিরপেক্ষ কণা বেরিয়ে আসছে, যাকে তিনি বললেন নিউট্রন। তাহলে এই যে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের আবিষ্কার হলো, এটা দিয়েও কিন্তু আমরা দেখতে পেলাম যে পরমাণু অবিভাজ্য নয়।
এরপরে আমরা পড়ব 1911 সালে রাদারফোর্ড বিজ্ঞানী রাদারফোর্ড তিনি আলফা কণার বিক্ষেপণ এটার মাধ্যমে এই আলফা কণার বিক্ষেপণ ঘটিয়ে তিনি একটি পরমাণু মডেল, এটাকে বলে আলফা রে স্ক্যাটারিং, তিনি একটি পরমাণু মডেলের অবতারণা করলেন, যাকে বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেল। এখন এই রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেটা কি বলা হলো? রাদারফোর্ডের পরমাণু মডেল, তার যে স্বীকার্য, তার যে পোস্টুলেটস, স্বীকার্যগুলিতে প্রথমে বলা হলো পরমাণুর যে মোট ভর, পরমাণুর মোট ভরের প্রায় সবটাই এবং ধনাত্মক তড়িতের পুরোটাই পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত আছে। পরমাণুর মোট ভরের প্রায় সবটাই এবং ধনাত্মক তড়িতের পুরোটাই পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত আছে। মোট ভরের প্রায় সবটাই এবং ধনাত্মক তড়িতের পুরোটাই, তিনি বললেন, রাদারফোর্ড বললেন যে এই যদি পরমাণুটা হয় তাহলে তার মোট ভরের প্রায় সবটাই এবং ধনাত্মক তড়িতের পুরোটাই তার কেন্দ্রে পুঞ্জীভূত রয়েছে, যার নাম তিনি দিলেন নিউক্লিয়াস। যার নাম তিনি দিলেন নিউক্লিয়াস, বাংলায় আমরা যাকে কেন্দ্রক বলি। তার পরমাণু মডেলের প্রথম অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে এটা মোট ভরের, পরমাণুর মোট ভরের প্রায় সবটাই এবং ধনাত্মক তড়িতের পুরোটাই তার কেন্দ্রে পুঞ্জীভূত, যাকে আমরা বলি নিউক্লিয়াস বা কেন্দ্রক। দ্বিতীয় স্বীকার্যে রাদারফোর্ড বললেন পরমাণু তড়িৎ নিরপেক্ষ, পরমাণু তড়িৎ নিরপেক্ষ। তাহলে তড়িৎ নিরপেক্ষ কথাটার মানে কি? তার মানে আমরা বলতে পারি যে মোট চার্জ হচ্ছে শূন্য, মোট চার্জ শূন্য। তাহলে পরমাণু তড়িৎ নিরপেক্ষ কথার অর্থ হলো পরমাণুর মোট চার্জ শূন্য। আমরা এটা ব্যাখ্যা করি কিভাবে সেটা হলো। দেখো, আমরা জানি রাদারফোর্ড যেটা বললেন, নিউক্লিয়াসের মধ্যে সমস্ত পজিটিভ আধান রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন পরমাণুর মোট চার্জ শূন্য। তাহলে নিশ্চয়ই ঋণাত্মক আধান বা ইলেকট্রন রয়েছে, এবং অবশ্যই রাদারফোর্ড বললেন কেন্দ্রক বা নিউক্লিয়াস, সেখানে মোট পজিটিভ আধান
এবং তার চারিদিকে বিভিন্ন বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথ, তাইতে সম পরিমাণ এবং ঋণাত্মক আধানের ইলেকট্রন রয়েছে, সেগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে নিউক্লিয়াসের মোট পজিটিভ আধানের সমান নেগেটিভ আধান ইলেকট্রন, যারা নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার অথবা উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। এটা হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। পরমাণু মডেলের তৃতীয় অংশ একটু বুঝতে হবে। দেখো, পরমাণু মডেলের যে তৃতীয় অংশ, সেখানে তিনি কি বললেন, রাদারফোর্ড বললেন, তুলনা করলেন যে এই হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। ধরা যাক এটা হচ্ছে একটা কক্ষপথ, সেই কক্ষপথে ইলেকট্রন দেখানো হয়েছে। তাহলে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথে উপবৃত্তাকারও হতে পারে, নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। তিনি এখানে সৌরজগতের সঙ্গে, রাদারফোর্ড পরমাণুর মডেলটাকে সৌরজগতের সঙ্গে তুলনা করলেন। তিনি বললেন, যেমন কেন্দ্রে সূর্য অবস্থান করে আর গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে, সেই একইভাবে নিউক্লিয়াস কেন্দ্রে রয়েছে এবং ইলেকট্রন বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে। এখানে দুটো বিষয় রয়েছে। দেখো, এই যে ইলেকট্রন, সে যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তখন সে কিন্তু একটা বল অনুভব করবে, যেটা তাকে বাইরের দিকে টানছে। একে আমরা বলতে পারি কেন্দ্র বহির্মুখী বল। এখন এই কেন্দ্র বহির্মুখী বল, যেটা ইলেকট্রনগুলিকে বাইরের দিকে টানছে, সেটা থাকা সত্ত্বেও ইলেকট্রনকে যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে হয়, তাহলে অবশ্যই একটা সমান এবং বিপরীত বল, কেন্দ্র অভিমুখী বল বা কেন্দ্রমুখী বল, যাকে আমরা অভিকেন্দ্র বলও বলতে পারি, সেই কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল, সেটাও সেই ইলেকট্রনের উপর ক্রিয়া করছে, যেটা অবশ্যই নিউক্লিয়াসের দিকে তাকে টানছে। এই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান হবার কারণে ইলেকট্রনটা বৃত্তীয় পথে বা উপবৃত্তীয় পথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে পারছে। এবার প্রশ্ন হলো, এই কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? কাউকে তো সেই কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, তবে না সে সঠিকভাবে ঘুরতে পারবে। দেখো, নিউক্লিয়াস তার পজিটিভ আধান বা পজিটিভ চার্জ, ইলেকট্রন তার নেগেটিভ আধান বা নেগেটিভ চার্জ। এখন তাদের মধ্যে তাহলে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করছে। তাহলে নিউক্লিয়াস, যেহেতু তার আধানের পরিমাণটা অনেক বেশি, আমরা জানি এখন যে এখানে অনেক সংখ্যক প্রোটন আছে, তাদের পজিটিভ আধানের পরিমাণ অনেক বেশি, সে ইলেকট্রনটাকে কেন্দ্রের দিকে টানছে। তাহলে সেটাই হচ্ছে সেই স্থির তড়িৎাকর্ষণ বল। এখন এই যে স্থির তড়িৎাকর্ষণ বল, এটাই কিন্তু কি করছে, ওই কেন্দ্রমুখী বলের
কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, যার ফলে সেই কেন্দ্রমুখী বল কেন্দ্রবহির্মুখী বল পরস্পর সমান হওয়ার কারণে আমাদের রাদারফোর্ড যে পরমাণু মডেল দিলেন সেটা অবশ্যই স্থিতিশীল পরমাণু মডেল হিসেবে বিবেচিত হলো। বুঝতে পারছো? তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা আলফা রে স্ক্যাটারিং সেখান থেকে আমরা পেলাম, সেটা হচ্ছে এই। এখন এটাই শেষ কথা নয়, স্থিতিশীল পরমাণু মডেল তারও কিছু ত্রুটি ইত্যাদি পাওয়া গেছে, যেটা বিজ্ঞানী নিলস বোর বললেন, সেটা আমরা পরের দিন আলোচনা করব। গুড বাই স্টুডেন্টস।